পৃষ্ঠা 131। 30 ধর্মরাজ ও এশেওদ এ তালবশয়কারোদ বা জ্ঞানপ্রভ লাংদারমা দুই রানী দুই পুত্র উমতন ও ওদশ্রুং। লাংদারমা নিহত হবার পরে সিংহাসনের দাবি নিয়ে দুই ভাইয়ের ঝগড়া চরমে ওঠে। শেষ পর্যন্ত অখণ্ড সাম্রাজ্যকে দ্বিখণ্ডিত করে উমতন পূর্ব তিব্বতের ও ওদশ্রুং পশ্চিম তিব্বতের রাজা হন। ওদশ্রুংয়ের মৃত্যুর পরে তাঁর পুত্র পালখোরসান রাজা হলেন, কিন্তু কিছুকালের মধ্যেই প্রজারা তাঁকে হত্যা করল। পালখোরসানের মৃত্যুর পরে তাঁর এক পুত্র চাং এ ও অন্যজন ইঙারি ইয়য়াকার বৈষ্ণরায় হস্যই ইঙারিতে চলে যান। পরবর্তীকালে তিব্বতের ইতিহাসে ইঙারি নানা কারণে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। ইঙারির রাজার তিন ছেলে আবার পশ্চিম তিব্বতের মাং উল, পুরাং ও গুগে এই তিন অংশে রাজত্ব শুরু করেন। গুগের রাজবংশে খোরদে বা ধর্মরাজ এশেওদের বন্ধনীর মধ্যে বা জ্ঞানপ্রভের বন্ধনী শেষ সময় থেকেই তিব্বতে বৌদ্ধ ধর্মের গতিপথ স্পষ্টতর হয়। পৃষ্ঠা 132। লাংদারমা নিহত হবার পরে তিব্বতে বৌদ্ধ ধর্মের নামে চরম উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। লাল বা নীল বস্ত্র ধারণ করে কিছু লোক নিজেদেরকে তান্ত্রিক বলে প্রচার করতে থাকে। তারা নিজেরাই কতগুলি বই লেখে এবং সেগুলিকে তন্ত্রশাস্ত্র বলে দাবি করে। দশম শতকে প্রজ্ঞাগুপ্ত নামে এক ভারতীয় পণ্ডিত তিব্বতে আসেন। তিনি তাঁর 18 জন শিষ্য নিয়ে বিকৃত তান্ত্রিক মতবাদ প্রচার করতে শুরু করেন। নরবলি থেকে শুরু করে তাদের নানা বিভৎস কার্যকলাপে তিব্বতে ধর্মীয় বিভ্রান্তি ও কলহ আরও বাড়তে থাকে। তিব্বতের ঐতিহাসিকরা বলেন, লাংদারমা বৌদ্ধ ধর্ম ধ্বংস করতে চেয়েছিলেন, আর তাঁরই বংশের পঞ্চম পুরুষ খোরদে বা ধর্মরাজ এশেওদ পরবর্তীকালে বৌদ্ধ ধর্মকে সকল কলুষমুক্ত করে প্রতিষ্ঠিত করবার কাজে প্রাণ বিসর্জন দিলেন। এই প্রসঙ্গে ঐতিহাসিক গৈলোচাবা ও সুম্পা বলেছেন, খোরদে তার দুই পুত্র সহ বৌদ্ধ দীক্ষা গ্রহণ করেন। দীক্ষান্তে তার নাম হয় এশেওদ বা জ্ঞানপ্রভ। পুত্রদের নাম হয় নাগরাজ ও দেবরাজ। ভিক্ষুত্ব গ্রহণ করে এশেওদ তার ভাই শ্রোংদের হাতে রাজ্যভার তুলে দেন। তিব্বতে এই সন্ন্যাসী রাজা দেবগুরু, পণ্ডিত, এক গুরু প্রভৃতি নানা সম্মানিত উপাধিতে ভূষিত হয়েছেন। সদ্ধর্মের নামে বিকৃত তান্ত্রিক মতবাদের প্রাধান্য দেখে এশেওদ খুবই বিচলিত হলেন। প্রকৃত বৌদ্ধ ধর্ম প্রচার ও প্রসারের জন্য তিনি সর্বভাবে উদ্যোগ গ্রহণ করলেন। প্রথমে তিনি 21 জন ধীমান তিব্বতী তরুণকে নির্বাচন করলেন। বুদ্ধদেবের জন্মভূমি ও বৌদ্ধ ধর্মের উদ্ভব ভূমি থেকে তাঁরা ধর্ম ও শাস্ত্র শিক্ষা করবেন বলে তাদের ভারতে পাঠালেন। এই দলে রিনচেন সাংপো বা রত্নভদ্র ছিলেন। অসাধারণ পাণ্ডিত্য ও অনুবাদ দক্ষতার জন্য রিনচেন সাংপো পরবর্তীকালে তিব্বতের রাজগুরুর পদ লাভ করেন ও মহালোচাবা বলে সম্মানিত হন। তিব্বতের বিভিন্ন কাহিনী থেকে সদ্ধর্ম প্রতিষ্ঠার কাজে এশেওদের জীবন উৎসর্গ করার মর্মস্পর্শী বিবরণ পাওয়া যায়। সেই সময় ভারত থেকে যোগ্য পণ্ডিত আমন্ত্রণ করবার জন্য প্রচুর স্বর্ণ সংগ্রহ করার প্রয়োজন হয়। তিব্বতে সদ্ধর্ম সংস্কারের জন্য এশেওদ ভারতীয় বৌদ্ধাচার্য, বিশেষ করে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানকে আমন্ত্রণ করে আনতে চান। সেই উদ্দেশ্যে তিনি তিব্বতের সীমান্তে স্বর্ণ সংগ্রহ করতে গিয়েছিলেন এবং বিধর্মী গারলোকদের হাতে বন্দী হলেন। পৃষ্ঠা 133। তারা তাঁর দেহের সমান ওজনের স্বর্ণ মুক্তিপণ দাবি করে। এশেওদের ভ্রাতুষ্পুত্র রাজভিক্ষু জনছুব ওদ
এই স্বর্ণ সংগ্রহ করে পিতৃব্যের প্রাণ রক্ষা করতে চেষ্টা করেন। সেই সংবাদ পেয়ে এশেওদ কারাগার থেকে তার অন্তিম ইচ্ছার কথা জনছুব ওদকে জানান। বিধর্মীদের স্বর্ণপণ দিয়ে এশেওদের প্রাণ রক্ষার পরিবর্তে সেই স্বর্ণ দিয়ে ভারতের বিখ্যাত বৌদ্ধাচার্য অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানকে যেন জনছুব ওদ তিব্বতে আনবার ব্যবস্থা করেন। তিব্বতে এসে দীপঙ্কর শ্রীজ্ঞান যেন এশেওদের আরব্ধ কাজ সম্পূর্ণ করবার দায়িত্ব নেন। তার চরণে এশেওদের এই অন্তিম প্রার্থনা যেন নিবেদন করা হয়। নিজের জীবন রক্ষার চেয়ে স্বদেশে প্রকৃত বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠার প্রয়োজন এই সর্বত্যাগী রাজভিক্ষুর কাছে বড় হয়েছিল। তিব্বতের ঐতিহাসিকরা এশেওদের বন্দি দশা ও অন্তিম জীবনের করুণ ও আবেগপূর্ণ বিবরণ দিয়েছেন। তিব্বতে এশেওদ যে বৌদ্ধ বিহারগুলি নির্মাণ করেন তাদের মধ্যে পাংশুং বন্ধনীর মধ্যে গুগে -বৈষণ্য দি থোলিং বিহার বা এটা হবে সাংসুং দি বন্ধনীর মধ্যে গুগের থোলিং বিহার বা অনুপম নিরাভোগ বিহার বিশেষভাবে উল্লেখযোগ্য। রিনছেন সাংপো এই বিহার নির্মাণে এশেওদকে সাহায্য করেন। এই বিহারটি পাল বাংলা ও তিব্বতের মধ্যে সাংস্কৃতিক সূত্র বলে গণ্য হয়েছিল। হিন্দু সন্ন্যাসীরা এই বিহারটিকে আদি বদ্রী দীর্ঘই আদি বদ্রী বলে ভক্তি করতেন। এই বিহারে যে সংস্কৃত গ্রন্থগুলির তিব্বতী ভাষায় অনুবাদ হয়েছিল তাঞ্জুর সংকলনে সেগুলি সযত্নে রক্ষিত হয়েছে। দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে এই বিহারেই প্রথম পদার্পণ করেন। এখানেই তিনি তার সর্বপ্রধান গ্রন্থ বোধিপথ প্রদীপ রচনা করেন। তিব্বতের ইতিহাসে থোলিং বিহার তাই বিশেষ গরিমায় মণ্ডিত। তিব্বতের ইতিহাস ও উপাখ্যানগুলিতে এশেওদের জীবন ও কার্যকলাপের যে বিবরণ পাওয়া যায় তা যে কাল্পনিক নয় প্রখ্যাত তিব্বত তত্ত্ববিদ ফ্রাঁকের আবিষ্কার ও সমীক্ষার মধ্যে দিয়ে সে সত্য প্রমাণিত হয়েছে। তিব্বতের সীমান্তবর্তী স্থানে অভিযানের সময় ফ্রাঁকে শতদ্রুর দক্ষিণে কোর কয়কার বৈষণ্য কোর নামক একটি গ্রামে একটি শিলালিপির সন্ধান পান। এই প্রশস্ত শিলালিপিতে 11টি চরণ খোদিত ছিল এবং লামা এশেওদ এই কথা দিয়ে প্রথম চরণটি শুরু হয়েছিল। আরেকটি শিলালিপিতে একই সঙ্গে তিনি রিনছেন সাংপো, জনছুব ওদ ও ফুলজুং বা অতীশের নাম পান। পৃষ্ঠা 134। এই অপ্রত্যাশিত আবিষ্কারে তার নিজের প্রচণ্ড উল্লাসের বর্ণনা ফ্রাঁকে দিয়েছেন। তিনি বলছেন, হঠাৎ বিদ্যুৎ ঝলকের মধ্যে আমার মনে পড়ল এই এশেওদ গুগের সেই প্রাচীন রাজা বা রাজভিক্ষু যিনি বিখ্যাত ভারতীয় আচার্য অতীশকে তাঁর রাজ্যে নিয়ে আসবার জন্য বৃথাই চেষ্টা করেছিলেন। তার অস্তিত্বের প্রমাণ এই পর্যন্ত কোথাও আমরা সুনিশ্চিতভাবে পাইনি, এই প্রথম তা পাওয়া গেল। এই অভাবিত আবিষ্কারে আমার এত আনন্দ হলো যে আনন্দের আতিশয্যে ক্ষেতের মধ্যেই লাফালাফি শুরু করলাম। শস্য ক্ষেতের এহেন দুর্দশা দেখে ক্ষেতের মালিক তখন বিশেষ বিরক্ত হয়ে উঠেছিলেন, আর সেই সময়ে আমি উল্লাস ভরে সেই লামাকে বুকে জড়িয়ে ধরলাম। অতীশকে কারা কিভাবে তিব্বতে আমন্ত্রণ করে এনেছিলেন ফ্রাঁকের এই আবিষ্কারের পরে সে বিবরণের ঐতিহাসিকতা সম্পর্কে আর কোনো সন্দেহ থাকে না। 31 অতীশের অপেক্ষায় তিব্বত। অতীশ তিব্বতের ধর্ম সংস্কারের উদ্দেশ্যে আমন্ত্রিত হয়েছিলেন। তার আগমনের প্রয়োজন ও সাফল্যের গুরুত্ব বুঝতে হলে প্রথমেই সেই সময়ে তিব্বতে বৌদ্ধ ধর্মের নামে যে কদাচার চলছিল তার পরিচয় পাওয়া দরকার। সদ্ধর্মের নামে তান্ত্রিক মতবাদের এই প্রভাবে বিরক্ত হয়ে রাজভিক্ষু এশেওদ যে 21 জন তরুণকে নির্বাচিত করে ধর্মশিক্ষার জন্য ভারতে পাঠান, তাদের মধ্যে রিনছেন সাংপো
লেগপেই শেরব এবং লোচুং ডাকজোর শেরব এই তিনজনই জীবিত অবস্থায় তিব্বতে ফিরে আসতে পারেন। রিনচেন সাংপো ভারত থেকে শ্রদ্ধাকর বর্মন, বুদ্ধশ্রী শান্ত, বুদ্ধপাল, কমল গুপ্ত প্রভৃতি পণ্ডিতদের তিব্বতে আমন্ত্রণ করে আনলেন ও তাঁদের সাহায্যে অনেক তন্ত্র শাস্ত্র অনুবাদ করলেন। কিন্তু এশীয়দের উদ্দেশ্য এইভাবে সার্থক হল না। রিনচেন সাংপো নিজেই তান্ত্রিক মতবাদে বিশ্বাসী হয়ে উঠলেন এবং যোগতন্ত্র, গুচ্ছতন্ত্র ইত্যাদি অনুবাদ করে নব্যতন্ত্র নামে তান্ত্রিক মতবাদই প্রচার করতে লাগলেন। যেসব ভারতীয় পণ্ডিতদের তিনি তিব্বতে আমন্ত্রণ করে আনলেন, পৃষ্ঠা 135, বৌদ্ধ ধর্মের ইতিহাসে তারা তান্ত্রিক আচার্য রূপেই খ্যাত। আমরা জানি ভারতে এই অবক্ষয়ের যুগে ভারতীয় বৌদ্ধ ধর্ম ক্রমে তান্ত্রিকতায় পর্যবসিত হতে চলেছে। বৌদ্ধ ধর্মের মূল শাস্ত্রগুলির পঠন পাঠন দেশ থেকে বিলুপ্ত হয়েছে। এমনকি বিক্রমশীল বিহারের দ্বার পণ্ডিতদের মধ্যে সেই সময়ের বিখ্যাত তন্ত্রাচার্যদের নামও আমরা পাই, যেমন কাশ্মীরের তন্ত্রাচার্য রত্নবজ্র। বিক্রমশীলের ষষ্ঠ দ্বার পণ্ডিতের মধ্যে তিনি অন্যতম ছিলেন। আচার্য শান্তরক্ষিত তিব্বতে যে বিশুদ্ধ মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, যে শাস্ত্র গ্রন্থগুলি অনুবাদ করিয়েছিলেন, ভারতে তখন সেইভাবে মৌলিক ও শাস্ত্রীয় ধর্মচর্চা প্রায় বিলুপ্ত হয়েছে। সম্ভবত সেই কারণেই রিনচেন সাংপো প্রভৃতি ভারতে ধর্মশিক্ষা করতে এসে তান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী হয়ে উঠেছিলেন। আর তার 40 বৎসর পরে দীপঙ্কর শ্রীজ্ঞানকে বৌদ্ধ শাস্ত্র অধ্যয়নের জন্য সুদূর সুবর্ণদ্বীপে যেতে হয়েছিল। রিনচেন সাংপো 3 বার কাশ্মীরে এসেছিলেন ও 75 জন পণ্ডিতের কাছে অধ্যয়ন করেছিলেন। তবুও তিব্বতে বৌদ্ধ ধর্মের অবনতি রোধ করা যায়নি। এশীয়দের অন্তিম নির্দেশ অনুসরণ করে রাজভিক্ষু জনছুবওদ দেখলেন তিব্বতে বহু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ থাকলেও ধর্মের নামে যৌনাচার, বলিদান প্রভৃতি ভ্রষ্টাচারও তখন প্রবল হয়ে উঠেছে। সৎ আচরণ নয়, পুণ্যকর্ম নয়, শুধুমাত্র শূন্যতা ধ্যান করলেই বোধি লাভ হবে, এই বলে অনেকেই বোধিসত্ত্ব চর্যার পথ ত্যাগ করেছেন। তিনি বুঝলেন এই নৈতিক দোষগুলি দূর করবার জন্য প্রকৃত জ্ঞানীদের আহ্বান করে আনা দরকার। এর আগে যেসব পণ্ডিতরা এসেছেন তারা তিব্বতের কোনো কোনো অংশে ভালো কাজ করলেও তাতে তিব্বতের সামগ্রিক নৈতিক উন্নতি হয়নি। কিন্তু শ্রদ্ধেয় প্রভু যোবোজে বা অতীশকে যদি তিব্বতে আমন্ত্রণ করে আনা যায় তবেই সদ্ধর্মের প্রকৃত উপকার হবে। ঐতিহাসিক বুতন রিনচেন ডুব সংক্ষেপে এই আমন্ত্রণের বিবরণ দিয়েছেন। জনছুবওদ, নাগছো, ছুলটিম জলবা ইত্যাদি 5 জনকে প্রচুর পরিমাণ স্বর্ণ দিয়ে বললেন তারা যেন জ্যাতন চণ্ডুই সেঙ্গের নেতৃত্বে ভারতে গিয়ে একজন যোগ্য পণ্ডিতকে আমন্ত্রণ করে আনেন। এরপরে নাগছো, ছুলটিম জলবা অর্থাৎ জয়শীল এবং জ্যাতন চণ্ডুই সেঙ্গে অর্থাৎ বীর্য সিংহ এই 2 জন তরুণ ভিক্ষুর সানুনয় নিবেদনেই অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে যেতে সম্মত হন। পৃষ্ঠা 136। নাগছো লোচাবা লৌহ শুকর বর্ষে 1011 খ্রিস্টাব্দে ঞারি সুনথাংয়ে জন্মগ্রহণ করেন। নাগছো পরিবারের এই সন্তানটি পরে বেশ ভালো সংস্কৃত শেখেন। অভিধর্ম ও অন্যান্য বৌদ্ধ শাস্ত্র অধ্যয়নের জন্য তিনি ভারতে আসেন। সম্ভবত চণ্ডুই সেঙ্গে তাঁর প্রথমবার ভারত যাত্রার সঙ্গী ছিলেন। 2 বৎসর শিক্ষা লাভ করে নাগছো স্বদেশে ফিরে যান। চণ্ডুই সেঙ্গে ভারতেই থেকে যান। জনছুবওদের আদেশে নাগছো লোচাবা অতীশ দীপঙ্করকে আমন্ত্রণ জানাবার জন্য দ্বিতীয়বার ভারতে বিক্রমশীল বিহারে আসেন। তখন চণ্ডুই সেঙ্গে ওই বিহারেই বাস করছিলেন।
গৈলোছাবার বর্ণনায় জানা যায় যে নাগছো ও তার সঙ্গীত দল রাত্রিকালে বিক্রমশীলে এসে পৌঁছালেন। বিহারের প্রবেশ কক্ষের উপরের ছাদে বীর্যসিংহ তখন বসেছিলেন। নাগছো ও তার সঙ্গী কয়েকজন তিব্বতী ভাষায় প্রার্থনা মন্ত্র উচ্চারণ করছিলেন। শুনতে পেয়ে বীর্যসিংহ চেঁচিয়ে বললেন, আপনারা কি তিব্বতের মানুষ? আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে। শরৎচন্দ্র দাস বলেছেন, নাগছোকে চিনতে পেরে বীর্যসিংহ বললেন, তুমি তো আমার শিষ্য নাগছো। পরের দিন চণ্ডুই সেঙ্গে বা বীর্যসিংহ নাগছোকে প্রভুর অতীশের কাছে নিয়ে গেলেন। তিব্বতী সূত্র থেকে জ্যাতন চণ্ডুই সেঙ্গে বা বীর্যসিংহ সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তবে তাঞ্জুর গ্রন্থ সংকলনে সংরক্ষিত মূল সংস্কৃত থেকে তিব্বতী ভাষায় তাঁর অনুদিত গ্রন্থগুলি দেখলে তিনি যে একজন সুদক্ষ লোচাবা অনুবাদক ছিলেন এ সম্পর্কে সন্দেহ থাকে না। ভারত ও তিব্বতে দীপঙ্করের প্রত্যক্ষ নির্দেশে যে অনুবাদক দল ভারতীয় শাস্ত্রসমূহ তিব্বতী ভাষায় তর্জমা করেন, বীর্যসিংহই তাঁদের মধ্যে প্রথম অনুবাদ কর্মে অগ্রণী হন। তিব্বত যাত্রাপথে দীপঙ্কর প্রথমে চণ্ডুই সেঙ্গে বা বীর্যসিংহকে তাঁর নিজস্ব দোভাষী করেন, কিন্তু চণ্ডুই সেঙ্গে নিজ মাতৃভূমি তিব্বত পৌঁছাতে পারলেন না। লৌহ সর্পবর্ষ বা 1041 খ্রিস্টাব্দে অতীশ দীপঙ্কর নেপালে কাটান। সেই সময় প্রবল জ্বরে বীর্যসিংহের নেপালেই মৃত্যু হয়। এমন একজন বিশ্বস্ত শিষ্য ও সুযোগ্য অনুবাদকের মৃত্যুতে অতীশ মর্মান্তিক আঘাত পান। পৃষ্ঠা 137। তার মনের ভাব এমন হয় যে তিনি ভাবেন বীর্যসিংহের অভাবে তার তিব্বতে যাওয়া কোনো মতেই সার্থক হবে না। নাগছো ছুলটিম জলবা তাকে প্রবোধ দেন ও বলেন, তিব্বতে আরও অনেক সংস্কৃতজ্ঞ অনুবাদক আছেন এবং তাঁরা অতীশের নির্দেশে কাজ করবার জন্য বিশেষ ব্যগ্র হয়ে আছেন। দীপঙ্কর তখন নাগছোকে তাঁর দোভাষী করলেন ও বললেন নাগছোর কাছ থেকে তিনি তিব্বতী ভাষা শিখবেন। অতীশের তিব্বতী শিষ্যদের মধ্যে নাগছোই সবচেয়ে বেশি দিন অতীশের সঙ্গে কাটান। নাগছো বলেছেন, 19 বছর আমি প্রভুর বন্ধনীর মধ্যে দীপঙ্করের সেবা করেছি। অতীশ দীপঙ্করকে নিয়ে তিব্বতে যাবার আগে নাগছো 3 বছর ভারতে বিক্রমশীল বিহারে ছিলেন। 1040 খ্রিস্টাব্দে দীপঙ্করকে নিয়ে তিনি তিব্বত যাত্রা করেন। 1054 খ্রিস্টাব্দে তিব্বতে অতীশের মৃত্যু হয়। নাগছো অতীশের মৃত্যুশয্যায় পাশে ছিলেন না। সেই কারণে পরবর্তীকালে অতীশের শিষ্যদের মধ্যে নাগছো সম্পর্কে বিরূপ ধারণা হয়। গৈলোছাবা অবশ্য নাগছোর এই অনুপস্থিতির একটি কারণ দিয়েছেন। তিনি বলেন, সেই সময় কাশ্মীরের পণ্ডিত জ্ঞানাকর নেপালে এসেছিলেন। এই সংবাদ পেয়ে নাগছো জ্ঞানাকরের সাক্ষাৎ লাভের জন্য বিশেষ ব্যগ্র হন। নাগছোর মনোভাব জানতে পেরে দীপঙ্কর তাকে বলেন, মহাযানের কল্যাণ মিত্রের দর্শন পাওয়া দুর্লভ, তাই হে লোচাবা, তোমার যাওয়া উচিত। আমিও আর বেশি দিন থাকবো না, তুষিতে আবার আমাদের দেখা হবে। নাগছো সংস্কৃত গ্রন্থসমূহ তিব্বতী ভাষায় অনুবাদে বিশেষ পারদর্শী ছিলেন। তিব্বতে সংস্কৃতজ্ঞ অনুবাদকের মধ্যে নাগছো অন্যতম শ্রেষ্ঠ অনুবাদক রূপে স্বীকৃত। অতীশ দীপঙ্কর ছাড়া আরও অন্যান্য ভারতীয় পণ্ডিতদের সঙ্গে তিনি গ্রন্থ অনুবাদের কাজ করেছেন। তার অনুদিত 125টি গ্রন্থ তাঞ্জুর সংকলনে স্থান পেয়েছে। নাগছো দীপঙ্করের সান্নিধ্যে দীর্ঘতম কাল কাটিয়েছেন সত্য, কিন্তু দীপঙ্করের সবচেয়ে অন্তরঙ্গ শিষ্য তিনি হতে পারেননি। ব্রমতন জলবেই জুংনে বা জয়াকর সে স্থান অধিকার করেছেন। একমাত্র ব্রোম তোনপার কাছেই অতীশ নিঃসংকোচে একান্ত বিশ্বাসে তার মনোভাব ব্যক্ত করেছেন। পরবর্তী অধ্যায়ে এই প্রসঙ্গ আলোচিত হবে।
পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 138, 32, তিব্বতের পথে অতীশ।